আজ আমরা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক মেজারমেন্ট এই সাবজেক্টের সেমিস্টার এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স গুলো সেটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, যেগুলো তোমাদের এক্সামে আসার চান্স খুব হয়। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা সেটা শুরু করি। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি না, কিছু ডেফিনেশন আছে। ডেফিনেশন হচ্ছে কি না, অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি, রেজুলেশন, স্পিড রেসপন্স, মানে স্পিড অফ রেসপন্স, এরর, অ্যাবসলিউট এন্ড সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, মানে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কাকে বলে, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কাকে বলে, এইটা হচ্ছে তোমাদের মানে কিছু ডেফিনেশন দিয়ে আমরা শুরু করছি। তাহলে অ্যাকুরেসি হচ্ছে তোমরা জানো মানে কি হচ্ছে না, যে কোন ইনস্ট্রুমেন্ট যে রিডিংটা নিচ্ছে তার ট্রু ভ্যালুর কত ক্লোজ রেজাল্ট শো করছে সেটাকে বলছে অ্যাকুরেসি। ঠিক আছে, প্রিসিশন হচ্ছে কি না, যে মেজারমেন্ট আমি করছি, ঠিক আছে, মানে রিপিটেডলি মেজারমেন্ট করার সময় যে রেজাল্টটা আমি পাচ্ছি সেটা যদি ওই প্রত্যেকবারে সেম রেজাল্টের কাছাকাছি রেজাল্ট, প্রত্যেকবারে সেম রেজাল্ট আছে, তার মানে হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টের প্রিসিশন হচ্ছে খুব হাই। ঠিক আছে, রেজুলেশন কি বলছে, রেজুলেশন হচ্ছে দ্য স্মলেস্ট চেঞ্জ ইন দ্য মেজারেন্ট দ্যাট দ্য ইনস্ট্রুমেন্ট ক্যান ডিটেক্ট। ঠিক আছে, রেজুলেশন হচ্ছে কি, তাকে বলছে না যদি মেজারেন্টের কোন স্মল চেঞ্জের জন্য সেটা ইনস্ট্রুমেন্ট ডিটেক্ট যদি করতে পারে তাকে বলছে রেজুলেশন। ঠিক আছে, সেন্সিটিভিটি কাকে বলছে না, সেন্সিটিভিটি হচ্ছে দ্য এবিলিটি অফ দ্য ইনস্ট্রুমেন্ট টু রেসপন্ড টু স্মল চেঞ্জেস ইন দ্য মেজারমেন্ট। ঠিক আছে, মানে ইনস্ট্রুমেন্টের এবিলিটি, যদি ইনস্ট্রুমেন্টের এবিলিটি থাকে যেটা হচ্ছে তোমার কোন মেজারেন্টের সূক্ষ্ম চেঞ্জের জন্য ইনস্ট্রুমেন্টটা রেসপন্ড করছে, ঠিক আছে, তাকে বলছে সেন্সিটিভিটি। ঠিক আছে, এরর কাকে বলছে না, এরর হচ্ছে ডিফারেন্স বিটুইন মেজার ভ্যালু এন্ড ট্রু ভ্যালু। ঠিক আছে, অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। এরর হচ্ছে কিনা ডিফারেন্স বিটুইন মেজার ভ্যালু এন্ড ট্রু ভ্যালু অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি না, অ্যান অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ইজ এ typical of type of a measuring instrument that directly provides the value of a physical quantity without the need for comparison to a standard or reference. ঠিক আছে, তাহলে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি না, যেটা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট মেজার করতে পারে কারো সঙ্গে কোনো কম্পেয়ার বা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড বা কোনো কিছু রেফারেন্সের সঙ্গে কম্পারিজন না করে। ঠিক আছে, এই ধরনের তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টে তোমার কিছু এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ট্যানজেন্ট, গ্যালভানোমিটার, রিলে, কারেন্ট ব্যালেন্স, এগুলো হচ্ছে তোমার অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের হচ্ছে তোমার এক্সাম্পল। এরপর তোমার যেটা হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কাকে বলছে, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট ইজ এ টাইপ অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইউজড টু কম্পেয়ার or indirectly measure a physical quantity based on the reading of a absolute instrument or reference standard. ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি না, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টে সেই ইনস্ট্রুমেন্ট যারা হচ্ছে কোনো কিছু কোয়ান্টিটি মেজার করে কার সঙ্গে, কোন স্ট্যান্ডার্ড রেফারেন্সের সঙ্গে কম্পেয়ার করে। ঠিক আছে, বা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের সঙ্গে কম্পেয়ার করে। ঠিক আছে, তাহলে সেই ধরনের হচ্ছে আমার কি কি এক্সাম্পল হয়, আমরা যেগুলো মেজার করি আমাদের যে মানে আমাদের ল্যাবরেটরিতে যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ইউজ করি, অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এগুলো সবই হচ্ছে তোমার সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল। ঠিক আছে, এবার সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট হচ্ছে অনেক রকম হয়। একটা হচ্ছে কি তোমার ওই ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, একটা ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট, একটা রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট হচ্ছে কিনা, যেটা হচ্ছে তোমার যে মেজার কোয়ান্টিটির যে তার যে ম্যাগনিটিউড আছে, মানে তার যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা, সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালুর উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে তোমার রিডিং শো করবে। ঠিক আছে, স্কেলে বা ডায়ালে হচ্ছে তুমি রিডিংটা দেখতে পাবে। ঠিক আছে, এটাকে বলছি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। তাহলে অ্যামমিটার, ভোল্টমিটার যেগুলো আমরা ইউজ করি আমাদের মানে আমাদের ল্যাবে, সেগুলো হচ্ছে আমার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ছে। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি না, এটা হচ্ছে কি করবে, একটা মানে ইনস্ট্রুমেন্ট তোমার হচ্ছে মেজার করবে, মানে একটা কোয়ান্টিটি মেজার করবে, সেটা হচ্ছে তার ম্যাগনিটিউড প্লাস হচ্ছে উইথ এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইমের জন্য, মানে ওভারে পিরিয়ড টাইমের জন্য। মানে হচ্ছে কি, মানে ও ইনস্ট্রুমেন্টের মানে যেটা তুমি মেজার করতে চাচ্ছ তার ম্যাগনিটিউডটাও মেজার করছে প্লাস একটা টাইম পিরিয়ড ধরে মেজার করছে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট তাকে বলা হয় ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এর এক্সাম্পল হচ্ছে এনার্জি মিটার, যেটা আমরা হচ্ছে আমাদের বাড়িতে আমরা যে এনার্জি মিটার ইউজ করি, ওই এনার্জি মিটার হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্টের উদাহরণ। এরপর রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটা একটা ডিভাইস, এটা হচ্ছে কি বলছে, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি শুধু মেজার করে না, তার হচ্ছে রেকর্ড হচ্ছে তোমার ওটা হচ্ছে কন্টিনিউয়াসলি রেকর্ড আছে। ঠিক আছে, এই ধরনের তোমার যে ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে তোমার বেসিক্যালি
তার একটা এক্সাম্পল হচ্ছে কিনা স্টিপ চার্ট রেকর্ডার, টেম্পারেচার রেকর্ডার, যেগুলো হচ্ছে তোমার এই রেকর্ডিং ইনস্ট্রুমেন্টের হচ্ছে তোমার এক্সাম্পল। ঠিক আছে, এবার স্পিড অফ রেসপন্স হচ্ছে না, স্পিড অফ রেসপন্স অফ এ মেজারিং ইনস্ট্রুমেন্ট রেফার টু হাউ কুইকলি দ্য ইনস্ট্রুমেন্ট রিচেস টু এ চেঞ্জ ইন দ্য মেজার কোয়ান্টিটি। ঠিক আছে, মানে একটা ইনস্ট্রুমেন্ট কত তাড়াতাড়ি রিয়েক্ট করছে চেঞ্জ অফ মেজার কোয়ান্টিটির চেঞ্জের জন্য। ঠিক আছে, তাকে বলছে স্পিড অফ রেসপন্স। ঠিক আছে, মানে যত মানে ইনস্ট্রুমেন্ট যত তাড়াতাড়ি তার হচ্ছে মানে তোমার ওই মেজার কোয়ান্টিটির কোনো চেঞ্জ যদি হয়, সেটা যত তাড়াতাড়ি তোমার ওই ইনস্ট্রুমেন্টটা ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে, বা ইনস্ট্রুমেন্ট হচ্ছে তত তাড়াতাড়ি যদি রিয়েক্ট করবে, তাকে বলছে তার স্পিড অফ রেসপন্স। মানে তার স্পিড অফ রেসপন্স যত বেশি হবে, তাহলে কোনো একটা মেজার কোয়ান্টিটির যে চেঞ্জ হচ্ছে, সে চেঞ্জ মানে ইনস্ট্যান্ট চেঞ্জের জন্য ইনস্ট্রুমেন্টটা তার রেসপেক্টে ও কি করবে, কুইকলি রিয়াক্ট করবে। ঠিক আছে, তাহলে তার স্পিড অফ রেসপন্সটা হাই হবে। ঠিক আছে, তাহলে এরপরে যে কোশ্চেনটা আছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমাদের হ্যাঁ, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এরর ইন এ মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এরর ইন মেজারিং ইনস্ট্রুমেন্ট, ডিসক্রাইব দেয়ার সোর্স ব্রিফলি। যেটা এই ধরনের, এইটা হচ্ছে তোমার সেকেন্ড কোশ্চেন আছে। তাহলে মেজারিং ইনস্ট্রুমেন্টের কি ধরনের তোমার হচ্ছে এরর হতে পারে। ঠিক আছে, মানে একটা হচ্ছে তোমার সিস্টেমেটিক এরর, র্যান্ডম এরর। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টাল এরর, আর একটা তোমার হচ্ছে হিউম্যান এরর। হিউম্যান এররটাকে বেসিক্যালি হচ্ছে তোমার গ্রস এরর বলে। ঠিক আছে, আর একটা তোমার এনভায়রনমেন্টাল এরর। এটা 5 টাইপের তোমার হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে এই এরর গুলো আমরা দেখতে পাই। তার মানে হচ্ছে যেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের এই ধরনের এরর আমার হতে পারে। ঠিক আছে, একটা সিস্টেমেটিক এরর। আর সিস্টেমেটিক এরর হচ্ছে কি না consistent and predictable inaccuracies that occur due to flaws in the measurement system। ঠিক আছে, মানে সিস্টেমেটিক এররটা হচ্ছে মেজারিং সিস্টেম বা ইনস্ট্রুমেন্ট মেথোলজিতে যদি কোনো প্রবলেম থাকে। ঠিক আছে, মানে সিস্টেমেটিক এরর এটা হচ্ছে যে সিস্টেমটা তুমি ইউজ করে মেজার করছো, সেই সিস্টেমের টোটালটাতে যে কোনো যদি প্রবলেম থাকে, মানে কোনো কিছু একটা প্রসেসে, মানে ধরো তুমি মেজার করছো কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেই ইনস্ট্রুমেন্টটাতে কোনো প্রবলেম আছে, বা তোমার হচ্ছে তুমি যে মানে মেথডে এটা ইউজ মানে মেজারটা করার চেষ্টা করছো, তার সেইখানে যদি মেথডে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কি হবে, সিস্টেমেটিক এরর তোমার তৈরি হবে। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে র্যান্ডম এরর। র্যান্ডম এরর হচ্ছে কি না, র্যান্ডম এরর হচ্ছে র্যান্ডম এরর, এটা হচ্ছে বেসিক্যালি মানে মানে এটার সঙ্গে তোমার ইনস্ট্রুমেন্ট বা তোমার এই কি বলে আমার সিস্টেমেটিক সিস্টেম বা তোমার গ্রস এরর যেটাকে বলছি, বা হিউম্যান এরর, এর সঙ্গে কোনো কিছু রিলেটেড নয়। র্যান্ডম হচ্ছে র্যান্ডামলি কোনো যদি একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন তৈরি হয় কোনো একটা কন্ডিশনের জন্য, মানে মেজারিং ইনস্ট্রুমেন্ট তোমার হচ্ছে র্যান্ডম এরর্স আর আনপ্রেডিক্টেবল ফ্লাকচুয়েশন ইন মেজারমেন্টস দ্যাট অকার ডিউ টু ভেরিয়াস আনকন্ট্রোলেবল ফ্যাক্টর। ঠিক আছে, মানে যদি কোনো হঠাৎ করে কোনো একটা র্যান্ডম সিচুয়েশনের জন্য বা র্যান্ডম প্রসেস ফ্যাক্টরের জন্য, আনকন্ট্রোলেবল কোনো ফ্যাক্টরের জন্য তোমার যদি সিস্টেমে যদি এরর হয়, মানে মেজারিং যেটা তুমি মেজারিং সিস্টেমটা ইউজ করছো মেজার করার জন্য, তাকে বলছে র্যান্ডম এরর। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর হচ্ছে কিনা, যদি তুমি যে মেজার করার জন্য মানে কোনো কিছু কোয়ান্টিটি মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছো, সেই ইনস্ট্রুমেন্টে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেখান থেকে যে এরর তৈরি হয় তাকে বলা ইনস্ট্রুমেন্টাল এরর। ঠিক আছে, মানে সেটা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টের মানে কোনো ইনপারফেকশন হতে পারে, তার কোনো লিমিটেশন থাকতে পারে যেখানে তুমি মেজার করতে যাচ্ছ, তাকে বলছে তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। এরপর হচ্ছে হিউম্যান এরর। হিউম্যান এরর বা হচ্ছে গ্রস এরর, এটাকে গ্রস এররও বলে। ঠিক আছে, হিউম্যান এরর বা গ্রস এররও বলে। তাহলে হিউম্যান এরর বা গ্রস এরর হচ্ছে কি, যেটা তুমি মানে যখন তুমি মেজার করতে যাচ্ছ, মেজার করার সময় যেটা তুমি ধরো মেজার করছো, মানে ধরো আমি সাপোজ বলছি তুমি ওয়াট মানে অ্যামমিটারে কারেন্ট মেজার করছো, তাহলে অ্যামমিটার যদি অ্যানালগ একটা অ্যামমিটার হয়, তাহলে তার কারেন্ট যদি যখন তুমি মেজার করবে, তার মানে হচ্ছে মেজার করতে গিয়ে তোমাকে অ্যামমিটারটাকে তুমি সার্কিটের সঙ্গে কানেক্ট করলে সিরিজে, তাহলে ওর মধ্যে কারেন্ট যাচ্ছে, অ্যামমিটারে তোমার হচ্ছে যে ডায়ালটা ছিল, মানে যেটা তোমার হচ্ছে পয়েন্টারটা আছে, ওটা ডিফ্লেক্ট করবে, তাহলে ডিফ্লেক্ট করে গিয়ে একটা পয়েন্টে তোমার হচ্ছে ওকে স্থির হয়েছে। তুমি কি করলে ওই পয়েন্টটাতে, তাহলে তুমি উপরে যে তোমার স্কেলটা আছে, তুমি উপর থেকে দেখলে, স্কেল থেকে দেখে তাহলে তুমি ওই রিডিংটা নিলে। এবার কি হচ্ছে না, ওই রিডিং নিতে গিয়ে যে তুমি ওই সোজা স্ট্রেট লাইন বরাবর যদি না তাকাও, তাহলে হচ্ছে একটা এরর তৈরি হবে। এটাকে প্যারালাক্স এরর বলে, প্যারালাক্স এরর বলে। ঠিক আছে, এই এররের জন্য তোমার যদি এই এররটা তুমি যেহেতু
যে রিডিং নিচ্ছে তার জন্য কন্ট্রাক্ট হচ্ছে, এটাকে বলা হয় হিউম্যান এরর বা গ্রস এরর। ঠিক আছে, এবার হচ্ছে এনভায়রনমেন্টাল এরর। মানে এই এনভায়রনমেন্টাল এরর হচ্ছে এনভায়রনমেন্টের কোনো এক্সট্রিম কন্ডিশন যদি ঘটে যায়, সেই ক্ষেত্রে যদি তোমার ইনস্ট্রুমেন্টের রিডিং এ কিছু এফেক্ট হয়, সেইটাকে বলা হয় এনভায়রনমেন্টাল এরর। ধরো সাপোজ তুমি কোথাও একটা কাজ করছো, সেইখানে একটা তুমি অ্যামিটার বা ভোল্টমিটার ইউজ করছো, বা তাই তুমি একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করছো, যে ইনস্ট্রুমেন্টটা হচ্ছে তুমি কিছু একটা কোয়ান্টিটি মেজার করছো। এবার হচ্ছে সেখানে হঠাৎ করে র্যান্ডম সিচুয়েশন তৈরি হলো, মানে সেখানে একটা এনভায়রনমেন্টাল কন্ডিশন তৈরি হলো, ধরো একটা ক্লাইমেট কন্ডিশন চেঞ্জ হলো, হঠাৎ করে তোমার মানে সেখানে একটা সাইক্লোন কন্ডিশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেখানে কি হবে, তাহলে পারিপার্শ্বিক যেহেতু তোমার ওই কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ওইখানে তোমার হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের এই এফেক্ট হতে পারে, যে একটা এরর জেনারেট করতে পারে। যদি এই ধরনের এরর জেনারেট হয়, তাকে বলা হয় এনভায়রনমেন্টাল এরর। তিন নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের কি না, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পিএমএমসি ইনস্ট্রুমেন্ট উইথ টর্ক ইকুয়েশন, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, ওয়াই ইট ক্যান নট বি ইউজ ইন অ্যান এসি মেজারমেন্ট। ঠিক আছে, তাহলে পিএমএমসি ফুল ফর্ম হচ্ছে কি না, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। ঠিক আছে, পিএমএমসি ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে, তাহলে পিএমএমসি তোমাকে বলেছে প্রথমে তার কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে বলেছে, দিয়ে তারপরে বলেছে তোমাকে কি করতে না, তার টর্ক ইকুয়েশনটা করতে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের একটা তোমার হচ্ছে কনস্ট্রাকশন ডায়াগ্রাম। ঠিক আছে, পিএমএমসি ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশন ডায়াগ্রাম। পিএমএমসি ইনস্ট্রুমেন্টের হচ্ছে তোমার কি কি থাকে না, এখানে হচ্ছে তোমার একটা অ্যালুমিনিয়াম ফর্মা থাকবে, যে অ্যালুমিনিয়াম ফর্মাতে হচ্ছে তোমার এই কয়েলটা হচ্ছে থাকে। ঠিক আছে, আর আর কি থাকে না, একটা তোমার হচ্ছে স্পিন্ডেল থাকে, যে স্পিন্ডেলের হচ্ছে দু জায়গাতে দুটো তোমার হচ্ছে কন্ট্রোল স্প্রিং থাকে, মানে স্প্রিং কন্ট্রোল যেহেতু এখানে ইউজ করা হয়। আর তোমার হচ্ছে দুটো পার্মানেন্ট ম্যাগনেট থাকে, আর একটা তোমার হচ্ছে দুদিকে যেহেতু স্পিন্ডেলের দুদিকে তোমার দুটো বিয়ারিং থাকে, তাকে বলা হয় জয়েল বিয়ারিং। আর পয়েন্টার একটা থাকে, যে পয়েন্টারটা তোমার একটা স্কেলে পয়েন্ট করার জন্য, স্কেলে তোমার হচ্ছে এটা পয়েন্টারটা স্কেলে তোমার হচ্ছে ডিফ্লেক্ট হয়ে তোমার হচ্ছে একটা প্রপার রিডিং দেওয়ার জন্য একটা স্কেল করা থাকে পয়েন্টারটাতে। ঠিক আছে, মানে পয়েন্টারটা স্কেলেতে তোমার হচ্ছে রিডিংটা শো করবে। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি না, এখানে একটা তোমার ওই অ্যালুমিনিয়াম ফর্মার মধ্যে তোমার হচ্ছে একটা কয়েল রাখা আছে। ঠিক আছে, তাহলে নাম সাজেস্ট করছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, পিএমএমসি। তাহলে মানে পার্মানেন্ট ম্যাগনেট এখানে একটা রাখা আছে, যে পার্মানেন্ট ম্যাগনেট থেকে যে ফ্লাক্স গুলো যাচ্ছে ওই মুভিং মানে যে কয়েলটাতে, যে আমরা যেটা আমরা বেসিক যে একটা কোনো মুভেবল, যদি কোনো মানে কোনো কিছু আমি এটাকে মুভ করাতে চাই, তার যে ফার্স্ট প্রিন্সিপাল সেটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ওই কারেন্টের ইন্টারাকশনের জন্য ওখানে একটা কি তৈরি হবে, ফোর্স তৈরি হবে। তারপরে ওই ফোর্স তৈরি হওয়ার পর যদি ওই যেটা আমি কন্ডাক্টরটাকে ঘোরার মতন অ্যারেঞ্জমেন্ট থাকে, মানে তৈরি করে দিতে পারি, যেটা মুভিং কন্ডিশন থাকে, তাহলে কি করবে, ও টর্ক তৈরি করে ঘুরতে শুরু করবে। ঠিক আছে, সেম প্রিন্সিপাল এখানে লাগানো হয়। এখানে হচ্ছে যে কয়েলটা আছে, ওই কয়েলের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, তাহলে আমার তো পার্মানেন্ট ম্যাগনেট আছে, তাহলে পার্মানেন্ট ম্যাগনেটের ফ্লাক্সটা কি করছে, ওই কি করবে, ওই কয়েলের যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেহেতু কয়েলের মধ্যে কারেন্ট যাচ্ছে আর ওই ফ্লাক্স দুটোর মধ্যে ইন্টারাকশন হয়ে ওখানে একটা প্রথমে ফোর্স তৈরি করবে। তারপরে যেহেতু এখানে তোমার এই বিয়ারিং দিয়ে মুভিং অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছি, তারপরে টর্ক তৈরি হয়ে এটা ঘুরতে শুরু করবে। তাই যাই সঙ্গে সঙ্গে ঘুরবে, তার মানে হচ্ছে এই অ্যালুমিনিয়াম মানে কয়েলটা, তার মানে হচ্ছে এই স্পিন্ডেলের সঙ্গে তো মাউন্ট করা আছে, তাহলে স্পিন্ডেলটা যেহেতু মানে কয়েলটা যেহেতু ঘুরছে, তার মানে হচ্ছে কি হবে, মানে এই ফর্মাটা অ্যালুমিনিয়াম ফর্মাটা মানে কোডটা যেহেতু তোমার ঘোরা শুরু করবে, মানে মুভিং কয়েলটা যেহেতু ঘোরা শুরু করেছে, তখন তোমার কি করবে, এই যে স্পিন্ডেলটা এর সঙ্গে মাউন্ট করা আছে কয়েলটা, তার জন্য তোমার কি করে স্পিন্ডেলটাও ঘুরবে। তাহলে স্পিন্ডেলটা ঘোরা মানে হচ্ছে তোমার এই যে পয়েন্টারটা আছে, পয়েন্টারটা তোমার স্কেলে ডিফ্লেকশন হবে। এটা হচ্ছে তোমার বেসিক্যালি অপারেটিং প্রিন্সিপাল অফ এ পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে তোমার টর্ক ইকুয়েশন। তাহলে টর্ক ইকুয়েশন, তাহলে পিএমএমসি ইনস্ট্রুমেন্টের হচ্ছে টর্ক ইকুয়েশন যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে কয়েকটা মানে কন্ডিশন আমাকে ধরে নিতে হবে। কি কি আছে ধরে নিতে হবে, একটা বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি আমি ধরে নিলাম, যার হচ্ছে তোমার ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, কারেন্ট হচ্ছে
আই হচ্ছে কারেন্ট, স্মল আই হচ্ছে কারেন্ট ইন দা কয়েল, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারে। এল হচ্ছে তোমার এফেক্টিভ অ্যাক্সিয়াল লেন্থ অফ দা কয়েল মিটারে। বি হচ্ছে ব্রেথ অফ দা কয়েল ইন মিটার। এন হচ্ছে নাম্বার অফ টার্নস অফ দা কয়েল। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার, আমি ধরে নিলাম তাহলে ফ্লাক্স ডেনসিটি ক্যাপিটাল বি, আই হচ্ছে তোমার কারেন্ট স্মল আই, এল হচ্ছে লেন্থ অফ মানে এফেক্টিভ এক্সিয়াল লেন্থ অফ দা কয়েল, বি হচ্ছে ব্রেথ অফ দা কয়েল, এন হচ্ছে নাম্বার অফ টার্নস অফ দা কয়েল। ঠিক আছে, তার মানে এইবার আমি কি করবো, তাহলে আমি ধরে নিলাম প্রথমে যেগুলো আমার কোয়ান্টিটি গুলো লাগবে, যে প্যারামিটার গুলো লাগবে আমি ধরে নিয়েছি। এরপর আমি কি করবো, ফোর্সের আমি ইকুয়েশনটা ক্যালকুলেট করবো। ঠিক আছে, তাহলে ফোর্স, তাহলে এফ যে ইকুয়েশন এফ ইকুয়াল টু বি আই এল। ঠিক আছে, এবার হচ্ছে নাম্বার অফ টার্নস যেহেতু তোমার এন বলেছে, তাহলে বি আই এল এন। ঠিক আছে, এটা এই যে ফোর্সটা তৈরি হয়েছে, তাহলে এই কয়েলের দুটো সাইড আছে। ঠিক আছে, তাহলে একটা সাইডে কয়েলে কতটা ফোর্স তৈরি হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু বি আই এল এন। ঠিক আছে, তাহলে একটা সাইডে তোমার টর্ক কত তৈরি হবে সেটা আমরা ক্যালকুলেট করবো, তাহলে টি ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন। ঠিক আছে, তাহলে এইবার হচ্ছে তোমার টি যেহেতু তোমার টর্ক তৈরি, টর্কটা আমি ক্যালকুলেট করবো, তাহলে ফোর্সটা আমি ইকুয়েশন করে নিয়েছি একটা সাইডে, তাহলে বি আই এল এন। তাহলে সেখানে ফোর্স হচ্ছে কি হবে, তাহলে বি আই এল এন ইন্টু ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে স্মল বি বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেলাম কি না, টি ইকুয়াল টু বি আই এল এন ইন্টু বি বাই 2। ঠিক আছে, এরপরে তাহলে এটা হলো তোমার একটা সাইডে টর্ক। তাহলে আমার যে টোটাল টর্কটা হবে মানে ডিফ্লেক্টিং টর্ক, যার জন্য তোমার হচ্ছে পয়েন্টটা ডিফ্লেক্ট করবে, তার ভ্যালুটা তাহলে কি হবে, তাহলে আমি যেহেতু কয়েলের একটা সাইডে কতটা টর্ক হবে সেটা ক্যালকুলেট করি, তাহলে দুটো সাইড যেহেতু, তাহলে তাকে আমি সেই টর্কটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে ডিফ্লেক্টিং টর্ক এখানে কি হবে 2t হবে। তাহলে আগের আমাদের ইকুয়েশন ছিল 2 আই এল এন ইন্টু বি বাই 2 হবে। ঠিক আছে, এটা হচ্ছে না, এখানে হবে 2 ইন্টু টি, তাহলে হচ্ছে 2 ইন্টু বি আই এল এন ইন্টু বি বাই 2। ঠিক আছে, তাহলে এইখানে এটা গুণ করে তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে 2 ইন্টু বি আই এল ইন্টু বি বাই 2। তাহলে হচ্ছে, তাহলে এখানে গুণ করে 2 2 এই 2টা কেটে যাবে, এই 2 2 2 কেটে গেলে তাহলে অ্যাকচুয়ালি হলো বি আই এল এন বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 বি আই এল এন, তাহলে হচ্ছে গুণ করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে অ্যাকচুয়ালি যেটা আমার ডিফ্লেক্টিং টর্ক তার ভ্যালু হচ্ছে বি আই এল এন বি। তাহলে এটা হচ্ছে নিউটন মিটারে আমি ডিফ্লেক্টিং টর্ক পেলাম। তাহলে দেখো আমি এখান থেকে টর্কের যে ইকুয়েশন পেয়েছি, পি হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, তাহলে সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এল হচ্ছে লেন্থ, তাহলে সেটাও কনস্ট্যান্ট, এন নাম্বার অফ টার্নস এটাও কনস্ট্যান্ট, বি হচ্ছে ব্রেথ এটাও কনস্ট্যান্ট। তার মানে অ্যাকচুয়ালি পড়ে থাকলো তাহলে টিডি ইজ প্রপোর্শনাল টু আই। ঠিক আছে, বা টিডি ইকুয়াল টু কে আই। তার মানে হচ্ছে এখান থেকে আমি যেটা ডিফ্লেক্টিং টর্কের যে ইকুয়েশন পাচ্ছি, টিডি ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে এখানে যে ডিফ্লেকশনটা হবে সেটা হচ্ছে কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে কারেন্টের ভ্যালুর উপরে ডিপেন্ড করে তোমার হচ্ছে ডিফ্লেকশনটা হবে কার না, তোমার পয়েন্টারে। তার জন্য এই ধরনের যে তোমার ইনস্ট্রুমেন্ট হয় মানে পিএমএমসি যে কয়েল ইনস্ট্রুমেন্ট হয়, তার হচ্ছে তোমার যে পয়েন্টারটা মানে যেটা তোমার স্কেলটা হয়, স্কেলটা হচ্ছে ইউনিফর্ম স্কেল হয়। ঠিক আছে, বা লিনিয়ার স্কেল হয়, ইউনিফর্ম স্কেল। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে কন্ট্রোল টর্ক। তাহলে কন্ট্রোল টর্ক তোমার যে তৈরি হয়, তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে কেএস থিটা। তাহলে টি ইজ টিসি ইকুয়াল টু কেএস থিটা। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা জানি কি, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে টিডি ইকুয়াল টু টিসি। ঠিক আছে, তাহলে টিডি ইকুয়াল টু টিসি হলে তাহলে আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না, তোমার হচ্ছে ওই ইকুয়েশন থেকে আমি দেখতে পাবো যে থিটা ইজ ইকুয়াল টু কে আই বা থিটা প্রপোর্শনাল টু আই। তাহলে ডিফ্লেকশন যেটা তোমার হচ্ছে পয়েন্টার, তাহলে ডিফ্লেকশন ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে এখান থেকেও আমি বলতে পারি যে আমার যে ইনস্ট্রুমেন্টের যে মিটারটা হবে সেটা তোমার হবে কি না, এটাই না লিনিয়ার বা তোমার হচ্ছে ইউনিফর্ম। ঠিক আছে, মানে প্রত্যেকটার মধ্যে যে ডিস্টেন্স মানে যদি আমি ধরে নিই একটা 5 অ্যাম্পিয়ারের একটা আমার অ্যামমিটার আছে, তাহলে সেই তাহলে 0 থেকে 1 এর মধ্যে ডিস্টেন্স, 1 থেকে 2 এর মধ্যে সেম ডিস্টেন্স, বা 2 থেকে 3 এর মধ্যে সেম ডিস্টেন্স, প্রত্যেকটার সঙ্গে ইউনিফর্ম ডিভিশন হবে। ঠিক আছে, যেহেতু তোমার এখানে থিটা মানে ডিফ্লেকশন অফ দা ইনস্ট্রুমেন্ট ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। ঠিক আছে,
তবে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি আছে না, টর্ক ওয়েট রেশিও ইজ হাই, power consumption is less, scale is uniform, damping is very effective, operating field is very strong, the effect of same magnetic field is negligible, range of instrument can be extended। ঠিক আছে, তাহলে রেঞ্জ অফ ইনস্ট্রুমেন্ট ক্যান বি এক্সটেন্ড করা যেতে পারে এই ধরনের পিএমএমসি ইনস্ট্রুমেন্টে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা শুধুমাত্র ডিসির জন্য ইউজ করা হয়, তৈরি করতে এটা তোমার হচ্ছে হাই কস্ট পড়ে। ঠিক আছে, এবার হচ্ছে এরর ডিউ, মানে এরর তৈরি হতে পারে কখন, এজিং এফেক্ট অফ পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, মানে হচ্ছে যেহেতু তোমার এখানে আমি কি ইউজ করছি না, পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেছি, তার মানে যত এই ইনস্ট্রুমেন্টে তোমার এজ বাড়বে মানে বয়স বাড়বে, তার মানে কি হবে, এই পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিজমের মানে যে ক্ষমতা সেটা তোমার হচ্ছে কিছুটা কমে যাবে। তার মানে এই যত এজ হবে এই ধরনের ইনস্ট্রুমেন্টে, তার মানে সেখানে একটা এরর হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। আর ফ্রিকশন এন্ড টেম্পারেচারের প্রেজেন্ট, এখানে ফ্রিকশন বা টেম্পারেচারেরও হতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এরপরে যেটা ছিল, তার মানে কেন পিএমএমসি ইনস্ট্রুমেন্ট এসি মেজারমেন্ট তোমার হচ্ছে এসির ক্ষেত্রে ইউজ হয় না। ঠিক আছে, তাহলে আমি যেটা তোমাদের ওইখানে দেখতে পেলে, তাহলে তোমার হচ্ছে কি না, টিডি যেটা ডিফ্লেক্টিং টর্ক ইজ প্রপোর্শনাল টু ওয়াই। ঠিক আছে, তাহলে টিডি ডিফ্লেক্টিং টর্ক যদি তোমার প্রপোর্শনাল টু ওয়াই হয়, তার মানে আই হচ্ছে তোমার এখানে ডিসি কারেন্ট, তার মানে ডিসি কারেন্টের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে এটা তোমার হচ্ছে ডিফ্লেকশনটা হচ্ছে। তাহলে যদি আমি ওখানে এসি ইউজ করতাম, তাহলে এসি ইউজ করলে কি হতো না, এসি ইউজ করলে কি হতো, তাহলে এসির ক্ষেত্রে আমরা জানি তার মানে হচ্ছে একবার পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, তার মানে হচ্ছে তোমার যে টর্কটা যেটা তৈরি হবে, তাহলে ডিফ্লেক্টিং টর্ক সেটা হচ্ছে তোমার একবার পজিটিভ দিকে হবে একটা নেগেটিভ দিকে হবে, তার মানে আলটিমেট রেজাল্টের টর্কটা তখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য এটা ডিসির ক্ষেত্রে ইউজ, মানে সরি এসির ক্ষেত্রে ইউজ করা যায় না, অনলি ফর ডিসিতে এটা ইউজ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, এটাই তোমাদের এখানে আছে। এরপর তোমার হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের কনস্ট্রাকশন আর ওয়ার্কিং প্রিন্সিপাল তোমাদের হচ্ছে জন্য এটা হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম। ঠিক আছে, ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে ট্রান্সফার টাইম ইনস্ট্রুমেন্ট, মানে হচ্ছে কি না, এই ইনস্ট্রুমেন্টকে আমি ডিসিতে ক্যালিব্রেট করে এসি মেজারমেন্টের জন্য ইউজ করতে পারি, তাতেও হচ্ছে কি করবে, সঠিক রেজাল্ট শো করবে। ঠিক আছে, এই জন্য এই ধরনের ইনস্ট্রুমেন্টকে বলা হয় ইনস্ট্রুমেন্ট না, ট্রান্সফার টাইপ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এই ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপালকে ইউজ করে আমরা ওয়াট মিটার, ভোল্টমিটার, অ্যামিটার সব তৈরি করতে পারি। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে তোমার দুটো ফিক্সড কয়েল থাকে, কনস্ট্রাকশন হচ্ছে কি না, এখানে ফিক্সড কয়েল থাকে, মুভিং কয়েল থাকে। প্রথমে দেখো ফিক্সড কয়েল, তারপরে তোমার হচ্ছে মুভিং কয়েল। এই যে তোমার ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে এই সিসি যেটা লেখা আছে, এই দুটো তোমার হচ্ছে ফিক্সড কয়েল, এইটা তোমার হচ্ছে মুভিং কয়েল, সিসি এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তিনটে কয়েল আছে, দুটো ফিক্সড কয়েল আর একটা হচ্ছে তোমার মুভিং কয়েল। তাহলে ফিক্সড কয়েল তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করবে। ঠিক আছে, আর মুভিং কয়েল হচ্ছে তোমার এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন তোমার ফিল্ডটা থাকবে মুভিং কয়েলে, ওই ফিল্ডটা তোমার কি করবে, কাজ করবে, ওখানে তোমার কি হবে, মুভিং কয়েলটা তোমার তখন কি করবে, ওই যে মুভিং মানে ওই কয়েলের মধ্যে যেহেতু কারেন্ট যাচ্ছে, ওই কারেন্ট কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে কি করবে, ও ওখানে টর্ক তৈরি করে ঘুরতে শুরু করবে, যেটা আগে আমি পিএমএস এর ক্ষেত্রে আমি যেটা বললাম। মানে এখানে হচ্ছে দুটো তোমার ফিক্সড কয়েল আছে, তাহলে দুটো ফিক্সড কয়েল থেকে তোমার কি করছে, ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে মানে ওই দুটো ফিক্সড কয়েলের মাঝখানে তোমার হচ্ছে মুভিং কয়েলটা রাখা হয়, তাহলে কি করছে, ফিক্সড কয়েল থেকে তোমার যে ফ্লাক্সটা কি করছে, তার কাজ করছে কাকে, ওই মুভিং কয়েল যেটা রাখা আছে সেইটাকে। তাহলে ইনিশিয়ালি মুভিং কয়েলটা মুভ করছে না, তাহলে ফিক্সড মানে তোমার হচ্ছে মুভ না করা কন্ডিশনে আছে। ঠিক আছে, এইবার আমি কি করলাম, তাহলে ফ্লাক্সটা কাজ করছে, এবার আমাদের মুভিং কয়েলের মধ্যে দিয়ে তোমার কারেন্ট ফ্লো করছে, তাহলে ওই কারেন্ট কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে ওখানে প্রথমে ফোর্স তৈরি হবে, তাহলে টর্ক তৈরি করে ওটা ঘুরতে শুরু করবে। ঠিক আছে, এখানে তারপর কন্ট্রোল সিস্টেমে কি ইউজ করা হয় না, এখানে স্প্রিং কন্ট্রোল ইউজ করা হয়। ঠিক আছে, কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করার জন্য আমরা জানি যে একটা ইনস্ট্রুমেন্ট সঠিকভাবে যদি তার পারফেক্ট একটা মেজারমেন্ট করতে যায়, বা পারফেক্ট তোমার হচ্ছে যদি সে রিডিং শো করতে যায় একটা পার্টিকুলার ভ্যালুতে, তাহলে সেখানে আমার তিনটে টর্ক হচ্ছে লাগে, সেটা হচ্ছে একটা যে ডিফ্লেক্টিং টর্ক,
কন্ট্রোলিং টর্ক আর একটা হচ্ছে তোমার ড্যাম্পিং টর্ক। ঠিক আছে, তাহলে এবার কন্ট্রোলিং টর্ক এখানে কি দিয়ে প্রোভাইড করা না, এখানে স্প্রিং কন্ট্রোল ইউজ করে কন্ট্রোলিং টর্ক ইউজ করা। ড্যাম্পিং টর্ক এখানে কি কথা না, এখানে এয়ার ফিক্সেন্ট ড্যাম্পিং ইউজ করা। ঠিক আছে, আর পয়েন্টার স্কেল থাকে, পয়েন্টারটা তোমার স্কেলটা হচ্ছে তোমার এই স্কেলে পয়েন্টারটা তোমার মুভ করে তোমার হচ্ছে কি করে রিডিংটা শো করে। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বলে দিলাম। অ্যাপ্লিকেশন কি না, ওয়াট মিটার ফর এসি এন্ড ডিসি পাওয়ার মেজারমেন্টে এটা ইউজ করা হয়। এটা ভোল্টমিটার অ্যামমিটার হিসেবেও তৈরি করা যেতে পারে। ঠিক আছে, মানে এখান থেকে ভোল্টমিটারও তৈরি করা যেতে পারে, অ্যামমিটারও তৈরি করা যেতে পারে, এই প্রিন্সিপাল দিয়ে ওয়াটমিটার তৈরি করা যেতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাডভান্টেজ কি না, এটা হচ্ছে তোমার এসি ডিসি মেজারমেন্ট করার জন্য ইউজ করা যেতে পারে, অ্যাকুরেট মেজারমেন্ট 2 পাওয়ার মেজার করার জন্য এটা ইউজ করা যেতে পারে। ডিসঅ্যাডভান্টেজ লেস সেনসিটিভ দ্যান পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, মানে পিএমএমসি ইনস্ট্রুমেন্টের থেকে এটা সেনসিটিভিটি কম, কস্টলি আর মেকানিক্যালি কমপ্লেক্স। ঠিক আছে, স্কেলটা হচ্ছে তোমার ইউনিফর্ম হয় না। ঠিক আছে, এবার টর্ক ইকুয়েশন করার জন্য তাহলে আমি প্রথমে ধরে নিলাম I1 ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট ইন ফিল্ড কয়েল, I2 ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট ইন মুভিং কয়েল, L1 সেলফ ইন্ডাকটেন্স অফ ফিক্সড কয়েল, L2 সেলফ ইন্ডাকটেন্স অফ মুভিং কয়েল, M হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন ফিক্সড এন্ড মুভিং কয়েল। তাহলে প্রথমে কি ইউজ করেছে না, দুটো কয়েল, তাহলে দুটো কয়েলে ফ্লাক্স লিঙ্কেজ এটা ফাইন্ড করেছিল। ফ্লাক্স লিঙ্কেজ অফ কয়েল 1 psi1 ইকুয়াল টু L1 I1 প্লাস M I2, ফ্লাক্স লিঙ্কেজ অফ কয়েল 2 psi2 ইকুয়াল টু L2 I2 প্লাস M I1। তাহলে এটা এখান থেকে আমি কি করবো, প্রথমে ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি ফাইন্ড করবো। তাহলে ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি ফাইন্ড যদি করতে হয় তাহলে মানে তোমার হচ্ছে E1 I1 dt এনার্জি ফাইন্ড করছি, তার মানে এনার্জি মানে হচ্ছে VI T, মানে P ইন্টু টি হবে, পাওয়ার ইন্টু টি, তাহলে VI ইন্টু টি হবে, টাইম হবে। তাহলে এখানে সেটাই হচ্ছে তোমার ইনপুট এনার্জি। তাহলে U1 I1 dt প্লাস E2 I2 dt সমান হচ্ছে, তাহলে সেখানে আমি এই I1 d psi1 প্লাস I2 d psi2। ঠিক আছে, তাহলে E1 ইকুয়াল টু d psi1 dt আর E2 হচ্ছে d psi2 dt হয়। তাহলে আমি কি করবো, তাহলে এই dt কেটে গেলে তাহলে পরে থাকবে তোমার E1 এর ক্ষেত্রে d psi1, E2 এর ক্ষেত্রে d psi2। তাহলে সেখানে তোমার হচ্ছে এই ভ্যালুটা তোমার বসিয়ে দাও, তাহলে psi1 আর psi2 এর যে ভ্যালু, তাহলে I1 d L1 I1 প্লাস Mi2 প্লাস I2 d L2 I2 প্লাস Mi1। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে, তার মানে হচ্ছে কি I1 L1 di1, তাহলে তুমি এখান থেকে একটা ইকুয়েশন পেলে, প্লাস I1 স্কয়ার dL1 প্লাস I1 I2 dm প্লাস I1 dm di2 প্লাস I2 L2 d I2 প্লাস I2 স্কয়ার dL2 প্লাস I1 I2 dm প্লাস I2 m di1। ঠিক আছে, এইটা হলো তোমার হচ্ছে ইনপুট এনার্জি, ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি। তারপরে এবার যে ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি যখন দিচ্ছি, তাহলে কিছু এনার্জি তোমার ম্যাগনেটিক ফিল্ডে স্টোর হবে। তাহলে এনার্জি স্টোর ইন ম্যাগনেটিক ফিল্ড, তার ভ্যালু হচ্ছে হাফ I1 স্কয়ার L1 প্লাস হাফ I2 স্কয়ার L2 প্লাস I1 I2 m। এবার হচ্ছে চেঞ্জ ইন স্টোর এনার্জি, মানে এবার হচ্ছে কি, তাহলে যে এনার্জিটা স্টোর আছে তাতে কতটা চেঞ্জ হচ্ছে সেটা আমি ফাইন্ড করছি। তাহলে সেটা ফাইন্ড করতে গিয়ে তাহলে d অফ হাফ I1 স্কয়ার L1 প্লাস হাফ I2 স্কয়ার L2 প্লাস I1 I2 m, এখান থেকে তুমি একটা ইকুয়েশন পেলে, সেটা হচ্ছে I1 L1 di1 প্লাস হাফ I1 স্কয়ার dL1 প্লাস I2 L2 di2 প্লাস হাফ I2 স্কয়ার dL2 প্লাস I1 m di2 প্লাস I2 m di1 প্লাস I1 I2 dm। ঠিক আছে, তাহলে এইবার হচ্ছে কি, এটা স্টোর এনার্জির চেঞ্জ যেটা হয়েছে। তাহলে এবার হচ্ছে আমরা জানি কি এনার্জি কনভার্সনের যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট যেটা আমি দিচ্ছি সমান চেঞ্জ ইন এনার্জি স্টোর, ঠিক আছে, প্লাস মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তার মানে আমি যেটা ইনপুট দিলাম সেই ইনপুট এনার্জিটা কোথায় হবে না, যেটা এনার্জি কিছুটা স্টোর হচ্ছিল, তাহলে সেই যেটা স্টোর হচ্ছে তাতে কতটা ভ্যালু চেঞ্জ হচ্ছে, প্লাস মেকানিক্যাল এনার্জিকে যদি আমি অ্যাড করে দেই, তাহলে আমি টোটাল ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি পেয়ে যাবো। তাহলে মেকানিক্যাল এনার্জির যে ইকুয়েশন হচ্ছে তোমার হাফ I1 স্কয়ার d L1 প্লাস হাফ I2 স্কয়ার d L2 প্লাস I1 I2 dm। ঠিক আছে, তাহলে সেলফ ইন্ডাকটেন্স হচ্ছে তোমার L1 হচ্ছে তোমার L1 ইনটু কনস্ট্যান্ট d L2 di2 বোথ আর ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে আমি মেকানিক্যাল এনার্জি ইনপুট হচ্ছে I1 I2 dm। ঠিক আছে, তাহলে এইবার হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জি, তাহলে যেটা তোমার যদি আমি TI টাকে ইনস্ট্যান্টেনিয়াস ডিফ্লেক্টিং টর্ক ধরে নেই, ডিথিটা তোমার যদি তোমার তোমার হচ্ছে ওই ডিফ্লেকশন যদি হয়, চেঞ্জ ইন ডিফ্লেকশন, তাহলে মেকানিক্যাল এনার্জি তোমার কি হবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু, তাহলে T ইনটু ডিথিটা, T
টিআই ইকুয়াল টু ডি থিটা, তাহলে সেখান থেকে টিআই ডি থিটা সমান I1 I2 ডিএম আর টিআই ইকুয়াল টু I1 I2 ডিএম ডি থিটা। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডিফ্লেক্টিং টর্কের যে ইকুয়েশন সেটা হচ্ছে I1 I2 ডিএম ডি থিটা। ঠিক আছে, মানে এটা আছে ইনস্ট্যান্টেনিয়াস টর্ক, যেহেতু এটা তোমার এসি মেজার করা যেতে পারে, তার জন্য এখানে এসি ডিসি দুটোই মেজার করা যেতে পারে, এটা যেহেতু ইনস্ট্যান্টেনিয়াস টর্ক আমি এখান থেকে ফাইন্ড করলাম। তারপর ইনস্ট্যান্টেনিয়াস টর্কের ইকুয়েশনটা তোমরা একটু পড়ে নেবে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে তাহলে আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে কি, তাহলে হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ টর্ক রিকোয়ার্ড ফর মেজারিং ইনস্ট্রুমেন্ট, ডিফারেন্স বিটুইন গ্র্যাভিটি কন্ট্রোল ও স্প্রিং কন্ট্রোল। তার মানে হচ্ছে আমি কি একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে কি না, একটা ইনস্ট্রুমেন্টের মেজারিং ইনস্ট্রুমেন্টে তোমার হচ্ছে সঠিক যদি রিডিং দিতে হয়, মানে যদি ও সঠিকভাবে ও রিডিং শো করে, তাহলে ওই ইনস্ট্রুমেন্টটাকে কাজ করতে গেলে তিনটে তোমার হচ্ছে টর্ক অফ ফোর্স লাগে। সেটা হচ্ছে একটা ডিফ্লেক্টিং টর্ক, সেকেন্ড হচ্ছে তোমার কন্ট্রোলিং টর্ক, থার্ড হচ্ছে তোমার ডিফ্লেক্টিং টর্ক। তাহলে ডিফ্লেক্টিং টর্কের ফর্মুলা হচ্ছে তোমার কি BIL sin থিটা। ঠিক আছে, এখানে B হচ্ছে চার্জ ডেনসিটি, I হচ্ছে কারেন্ট, L হচ্ছে লেন্থ অফ দ্য কয়েল, আর থিটা হচ্ছে তোমার কি অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড এন্ড দ্য প্লেন অফ দ্য কয়েল। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে ওই কন্ট্রোলিং টর্ক। তাহলে কন্ট্রোলিং টর্ক হচ্ছে তাহলে দুভাবে তোমার হচ্ছে কন্ট্রোলিং টর্ক হচ্ছে একটা কোনো ইনস্ট্রুমেন্টে তোমার আমরা জেনারেট করতে পারি, সেটা হচ্ছে আইদার বাই স্প্রিং কন্ট্রোল, না হলে হচ্ছে তোমার গ্র্যাভিটি কন্ট্রোল। ঠিক আছে, স্প্রিং কন্ট্রোলের জন্য হচ্ছে আমরা কি করি, দুটো স্প্রিং, তোমার হেয়ার স্প্রিং কে মানে তোমার যেটা স্পিন্ডেল থাকে ইনস্ট্রুমেন্টে, সেই ইনস্ট্রুমেন্টের স্পিন্ডেল দুটো এন্ডে আমরা দুটো হেয়ার স্প্রিং ইউজ করি, আর না হলে তোমার হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল ইউজ করি। ঠিক আছে, এটা হলো তোমার হচ্ছে স্প্রিং কন্ট্রোল। আর এরপর তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার ডিফ্লেক্টিং টর্ক, সরি ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ক বা ড্যাম্পিং যেটা তোমার সিস্টেমে ড্যাম্পিং টর্ক যেটা তোমার ইউজ হয়, সেটা হচ্ছে তোমার তিন রকমের হয়। ঠিক আছে, ড্যাম্পিং টর্ক একটা হচ্ছে তোমার এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, একটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, আর একটা হচ্ছে এডি কারেন্ট ড্যাম্পিং। ঠিক আছে, তিন রকমের তোমার হচ্ছে ড্যাম্পিং টর্ক, একটা হচ্ছে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, একটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, একটা হচ্ছে এডি কারেন্ট ড্যাম্পিং। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন গ্র্যাভিটি কন্ট্রোল এন্ড স্প্রিং কন্ট্রোল। ঠিক আছে, তাহলে ডিফারেন্স বিটুইন গ্র্যাভিটি কন্ট্রোল তার মানে হচ্ছে কি না, গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে কি না, ইউজেস দ্য ওয়েট অফ এ স্মল মাস টু প্রডিউস টর্ক। ঠিক আছে, মানে এখানে হচ্ছে কি একটা স্মল মাস হচ্ছে তোমার ওয়েটের একটা স্মল মাস ইউজ করা হয় গ্র্যাভিটি কন্ট্রোল করার জন্য, তার ওয়েটটাকে আমরা হচ্ছে টর্ক প্রডিউস করার জন্য ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্প্রিং এর ইলেকট্রিসিটি ফোর্স ইউজ করা হয় তোমার প্রডিউস দ্য টর্ক স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে। ঠিক আছে, গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রোভাইডেড বাই গ্র্যাভিটি অ্যাক্টিং অন এ ওয়েট, আর স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে প্রোভাইডেড বাই স্পাইরাল স্প্রিং। ঠিক আছে, পজিশনের ক্ষেত্রে কি না, এফেক্টেড বাই দ্য পজিশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, নট এফেক্টেড বাই দ্য পজিশন। এর ক্ষেত্রে গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে নন ইউনিফর্ম স্কেল, আর স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে নিয়ারলি ইউনিফর্ম স্কেল ইউজ হয়। ঠিক আছে, অ্যাকুরেসি হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল হচ্ছে লেস অ্যাকুরেট ডিউ টু দ্য স্কেল নন লিনিয়ারিটি। ঠিক আছে, কিন্তু স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে মোর অ্যাকুরেট অ্যান্ড ওয়াইডলি ইউজ করা হয়। স্পেস রিকোয়ারমেন্ট হচ্ছে কি রিকোয়ার্স মোর স্পেস ফর দ্য ওয়েট টু মুভ। ঠিক আছে, আর স্প্রিং কন্ট্রোল হচ্ছে কম্প্যাক্ট ডিজাইন ইউজ করা হয় হচ্ছে তোমার গ্র্যাভিটি কন্ট্রোল রিয়ারলি ইউজ ইন মডার্ন ইনস্ট্রুমেন্ট। স্প্রিং কন্ট্রোল ইজ কমনলি ইউজ ইন মডার্ন অ্যানালগ ইনস্ট্রুমেন্টস। রেসপন্স হচ্ছে তোমার গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে স্লোয়ার রেসপন্স, আর তোমার স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে ফাস্টার রেসপন্স ডিউ টু লোয়ার এনার্জি। ঠিক আছে, এটা তোমার হলো তো এই গ্র্যাভিটি কন্ট্রোল আর স্প্রিং কন্ট্রোলের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, এটাই তোমরা যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা হচ্ছে লাইক সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, আর যদি তো কোনো কারণে তোমাদের কোনো কিছু দরকার থাকে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল নাম্বার দুটোই দেওয়া আছে, এখানে তোমরা হচ্ছে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।